আজ অনেক দিন পরে ছোট্ট করে একটু আরজি কর নিয়ে একটু আলোচনা করি। কয়েকদিন আগে নির্যাতিতা পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার, তিনি সুপ্রিম কোর্টের একজন নামজাদা উকিল, তিনি এই আরজি কর কাণ্ডের কেসটা থেকে সরে দাঁড়িয়েছেন। আচ্ছা, এটা তো গেল একটা পার্ট। এবার এই যে সরে দাঁড়ালেন, কেন তিনি সরে দাঁড়ালেন, আর তার সরে দাঁড়ানো দুদিন পরেই মূল অভিযুক্ত যারা, মানে এই প্রমাণ লোপাট, খুন, ধর্ষণের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি, এরাও কিন্তু জামিন পেয়ে গেলেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আমরা যদি আজ না ভাবি, আগামী দিন কিন্তু আমাদের প্রজন্মকে সঠিক জায়গায় বা সঠিক রাস্তা আমরা দেখাতে পারবো না। তাই আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই। আপনারা ভাবুন, ভাবতে শিখুন, ভাবতে আমাদের কিন্তু হবেই আগামী প্রজন্মের স্বার্থে। আসুন বিস্তারিত প্রতিবেদনে ঢুকি। দেখুন, দুদিন আগে নির্যাতিতা পরিবারের হয়ে যিনি বিনা স্বার্থে এই কেসটি লড়ছিলেন, নির্যাতিতা পরিবারের হয়ে, আরজি করেন নির্যাতিতা পরিবারের হয়ে, নিহত মেয়েটির, ধর্ষিতা মেয়েটির হয়ে মানবিক কারণে যিনি লড়ছিলেন, তিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর কারণ হিসাবে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিস্থিতির ফলে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এবার এই পরিস্থিতিটা কি, কেনই বা তিনি এই কথাটি বললেন? তিনি আরও বলেছেন যে সিবিআই বা রাজ্য সরকারের তরফ থেকে তার উপরে কোনো চাপ ছিল না, এবং যার ফলে মানে তার কারণে তিনি সরে দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছেন পরিস্থিতির জন্য। পরিষ্কার এই কথাটা বলেছেন, পরিস্থিতির জন্য। এবার প্রশ্নটা হচ্ছে, কী এমন পরিস্থিতি হলো যে তাকে সরে দাঁড়াতে হলো? এই মানবিক কারণে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যেমন লড়েছেন, হাইকোর্টেও এসছেন, শিয়ালদার SCJM কোর্টেও তিনি কিন্তু এসছেন, এবং বিনা পারিশ্রমিকে সমস্ত খরচা নিজেই বহন করছিলেন। তাহলে কেন সরে দাঁড়ালেন? প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে। এবার দেখুন, তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে রাজ্য সরকার বা সিবিআই তাকে কোনো রকমভাবেই কোনো রকম জোরাজুরি করেননি বা কোনো রিকোয়েস্টও করেননি সরে দাঁড়ানোর। তাহলে তৃতীয় পক্ষটি কে, যে কী কারণের জন্য তিনি সরে দাঁড়ালেন? দেখুন, এখানে তিনটে পক্ষ বা প্রকারান্তরে চারটে পক্ষ এই কেসটা লড়ছিল। একটা রাজ্য সরকার, মানে সুপ্রিম কোর্টে একটা রাজ্য সরকার, একটা সিবিআই, একটা নির্যাতিতার পরিবার, আর নির্যাতিতা পরিবারের সঙ্গে কিন্তু জুনিয়র ডাক্তারও ছিল। এবার তিনি বলছেন রাজ্য সরকার এবং সিবিআই তাকে কোনো প্রেশারাইজ করেনি, তাকে কোনো রকম চাপ দেয়নি, তিনি সেই কথা কিন্তু উল্লেখ করেছেন। তাহলে তৃতীয় পক্ষটি কে থাকছে? তৃতীয় পক্ষটি এই নির্যাতিতা পরিবারের পক্ষ আর একটা জুনিয়র ডাক্তারদের পক্ষ। তাহলে নির্যাতিতা পরিবারের হয়ে যখন তিনি লড়ছেন, তাহলে নির্যাতিতার পরিবার তো আর তাকে কোনো রকমভাবে বাধা দান করবে বলে মনে হয় না। তাহলে এবার বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এবার সেই কালাটা কি, সেটা তো তিনিও বলেননি, আমরাও জানতে পারছি না, এবং হয়তো এমন কিছু আছে যে তাতে অনেকেরই হয়তো সমস্যা হয়ে যাবে, মুখ পুড়বে, সেই জন্য হয়তো তিনি বলছেন না, তিনি সরে দাঁড়িয়েছেন। এবার বাধ্য হয়েছেন, তিনি বলেছেন পরিস্থিতির শিকার হয়েছেন, তিনি পরিস্থিতির চাপে পড়ে হোক, পরিস্থিতি তাকে সরে যেতে বাধ্য করেছে, এই কথাটা কিন্তু তিনি একদম উল্লেখ করেছেন। এদিকে সিবিআইও 90 দিন পরেও
কেন চার্জশিট দিতে পারলো না? আজকে আমি যদি ধরেও নিই চার্জশিট দিতে পারেনি বলতে, চার্জশিট ওইভাবে হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিটের যে ব্যাপারটা আসছে সেখানে সিবিআই বলেছে এই মুহূর্তে তারা মানে আসামিদের পক্ষে বা যারা ইয়েতে আছে তাদের পক্ষে কোনো আবেদন তারা করছেন না, মানে কোনো ফার্দার আবেদন করছেন না, ফার্দার কোনো রিকুইজিশন তারা দিচ্ছেন না। তাই বলে এই নয় যে আগামীতে তারা কোনো সেটেলমেন্টে আসবেন না বা কোনো রকম ইয়েতে যাবেন না, কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন না সিবিআই, তা নয়। এটা আমাদের একটু বুঝতে ভুল হয়ে যাচ্ছে হয়তো, যে সিবিআই 90 দিনে দিল না, এটা ভুল কথা, এটা ভুল তথ্য। সিবিআই যেটা বলেছে যে আমাদের 90 দিন পরে যে সাপ্লিমেন্টারি এটা দেওয়ার কথা ছিল, সেখানে বলেছে এখন আমাদের আর কোনো রিকুইজিশন নেই, আবেদন নেই। গেল এইটা একটা পার্ট। সিবিআই এটা তো হলো না, পারলো না, মানে সিবিআই ধরে নিলাম সিবিআই দেয়নি। কারণ আমার এই কথার পরে অনেক মন্তব্য হবে যে সিবিআই এই করেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমার ব্যক্তিগত মন্তব্যটা আমি রাখলাম যে সিবিআই এখনও কিন্তু মানে কেসটাকে ইনভেস্টিগেশন পর্যায়ে রেখেছে, কেসটা ছেড়েও দেয়নি বা কেসটা থেকে হাত তুলেও নেয়নি বা কোনো রকমভাবেই বলেনি যে আমরা আর পারবো না বা আমরা এই দিলাম, এটাই ফাইন্ডিংস, আর এরপরে কিছু হবে না। সুতরাং আমি ধরেই নিচ্ছি যে সিবিআই কেসটাকে এখনও তদন্তের মধ্যেই রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের সবারই মনে আছে যখন DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন, তখন এক মুখ বন্ধ করা খামে সিবিআই কিন্তু অ্যাটর্নি জেনারেল তুষার মেহতার হাতে একটা অ্যানালিসিস মানে এই তদন্তের একটা রিপোর্ট জমা করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই রিপোর্ট দেখে কিন্তু DY চন্দ্রচূড় বলেছিলেন যে এর তো ভয়ঙ্কর ব্যাপার, আমার জীবনে আমি এরকম ঘটনা দেখিনি বা শুনিনি। তাহলে কোন জায়গাটায় অসুবিধা হলো সিবিআইয়ের যে এদের নামে বা এদের এগেনস্টে এখনও পর্যন্ত 90 দিনের পরেও দিতে পারলো না? এইটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। এখন জানি না যেটা জমা আছে সেটার ফাইন্ডিংস কি হবে, মানে সেটাতে কোনো কিছু হবে কি? তবে সুপ্রিম কোর্ট তো তদারকি করছিল সিবিআইয়ের তদন্তটা। সুপ্রিম কোর্ট তো আর ডিসিশান দেবে না, ডিসিশান দেবে কিন্তু এই শিয়ালদা কোর্ট যেটা, সেই কোর্টটা কিন্তু জাজমেন্ট দেবে। হাইকোর্টও মনিটরিং করছিল, হাইকোর্টের মনিটরিংয়েই সিবিআইকে দেওয়া হয়েছিল, কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট মাঝখানে ঝাঁপিয়ে পড়ে কেসটাকে নিয়ে নিল, সুমোটো কেস হিসাবে সেটাকে চালু করলো, এবং তারপরে কিন্তু আজকে এই জায়গাটায় আমরা যেটা এখন রিপোর্ট করছি সেই রিপোর্টের সেই জায়গাটায় এসে দাঁড়িয়ে গেল। এবার প্রশ্নটা হচ্ছে যে দাঁড়িয়ে তো গেল, তাহলে কি নির্যাতিতা কোনো দিন আর বিচার পাবে না, বা নির্যাতিতার পরিবার এইভাবেই মানে সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে? আমার কিন্তু মনের মধ্যে প্রশ্ন এইটাই ঘুরপাক খাচ্ছে যে নির্যাতিতার পরিবার কি আদৌ আর সঠিক বিচারটি পাবে, বা সঠিক বিচার দেওয়ার মতো পরিস্থিতিতে কি আমাদের এই তদন্তকারী সংস্থাগুলি আছে? পশ্চিমবাংলায় তো রেশিও তো খুব খারাপ, সিবিআই ইডির রেশিও খুব খারাপ। বিভিন্ন কারণেই তারা চার্জশিট দিতে না পারায় বিভিন্ন সময় দেখা যায় যে অনেকেই মুক্ত হয়ে যাচ্ছেন, জেল থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে, কিছু হয়তো শর্ত সাপেক্ষে তাদেরকে মুক্তি দেওয়া হয়, কিন্তু দেওয়া তো হয়, প্রকৃত তো দেওয়া যায় না। তো এবার প্রশ্নটা হচ্ছে ডাল মে কুচ কালা হয়, এই জায়গাটাতেই সবাই বলা শুরু করেছেন যে এটা কিন্তু একটা সেটিং তত্ত্ব। যদি সেটিং তত্ত্বটা হয়ে থাকে তাহলে কিন্তু বিরোধী রাজনীতি দল হিসাবে বিজেপির কিন্তু এইখানটা সত্যি মানুষের কাছে পরিস্থিতিটা খারাপের দিকে চলে যাবে, এটা যদি প্রমাণিত হয়ে যায়। এবং প্রমাণিত হয়ে যায় বলতে এইখানে যে অর্থে প্রমাণিত করতে হবে সেই অর্থটা যে সত্যি যদি এরা জামিনে মুক্ত হয়ে সমস্ত কিছুই শেষ হয়ে যায়, মানে আর কিছুই না থাকে, এরা যে একদম নির্দোষ খালাস হয়ে যায়, তবে বুঝতে হবে যে হ্যাঁ সেটিং তত্ত্ব আছে এইখানে। এবার যে পক্ষটা আমি বললাম না, তিনটে পক্ষ ছিল, একটা রাজ্য সরকার, একটা সিবিআই আর একটা
এই নির্যাতিতার পরিবার আর হচ্ছে জুনিয়র ডাক্তারদের অ্যালায়েন্স। তাহলে রাজ্য সরকার আর সিবিআই বৃন্দা গ্রোভারকে কিছু বলেনি, তাহলে কারা বলেছে? এদের মধ্যে থেকে কারা বলেছে? এবার এদের মধ্যে থেকে নির্যাতিতার পরিবার বলবে না, তাহলে থেকে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের একটা গ্রুপ। এবার প্রশ্নটা হচ্ছে এইখানে কিছু কিছু কোশ্চেন আমার মনে এসছে, যে কোশ্চেনগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টে জুনিয়র ডাক্তাররা কিন্তু সাইন করেছিল। পরবর্তীকালে সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়েই তারা সন্দেহ প্রকাশ করে। কেন জানি না। দ্বিতীয় হচ্ছে যে ঘরটি, ওই যে বাথরুম না কি একটা ঘর ভেঙে ফেলা হয়েছিল আরজি করে, যেটা নিয়ে পরবর্তীকালে অনেক হইচই হলো, সেটাও কিন্তু এই জুনিয়র ডাক্তারদের সম্মতিক্রমে, মানে একদম সইসহ সম্মতিক্রমে করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এখানেও এরা বিরোধিতা করে, স্ববিরোধিতা হয়ে গেল, মানে দুটো ক্ষেত্রেই স্ববিরোধিতা হয়ে গেল। কেন? এর পিছনে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন রিজনটা কি আমরা জানি না। আমাদের জানতে হবে, যদি এই কেসকে উদ্ঘাটন করতে হয় তাহলে এই বিষয়গুলি তো সামনে আসতে হবে, সবাইকে বলতে হবে, জানতে হবে, পরিষ্কার থাকতে হবে, স্বচ্ছতা আনতে হবে। দ্বিতীয় হচ্ছে, শোনা কথা জানি না, যে এই আন্দোলন যখন চলছিল, এই বৃহত্তর একটা জন আন্দোলন, সেই আন্দোলনে নাকি জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে প্রায় 40 কোটি টাকা জমা পড়েছে। সেই টাকাগুলি কি খাতে, কোন কোন খাতে খরচা হলো, বা খরচা না হলে কি পজিশানে আছে, কোথায় টাকাটা আছে, বা কি পারপাসে খরচা হবে, এটার একটা বিবরণ কিন্তু সাধারণ লোকও জানতে চায়, জানানো উচিত, স্বতঃপ্রণোদিতভাবে জানানো উচিত। কারণ তাহলে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের এই যে কোশ্চেনগুলি আসছে, এই কোশ্চেনগুলি থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। তা আমরা যদি প্রকৃত বিচার চাই, আমরা যদি প্রকৃত অর্থেই ওই নির্যাতিতা মেয়েটির, আমার কন্যাসম মেয়েটির যদি আমি বিচার চাই, তাহলে আমাকে এই পয়েন্টগুলিকে আগে ক্লিয়ার করতে হবে। জুনিয়র ডাক্তারদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু ক্লিয়ার করতে হবে। এখানে কে বিজেপি, কে সিপিএম, কে টিএমসি, কে কংগ্রেস, এইসবের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে, যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাধারণ লোক সবাই পার্টিসিপেট করেছিল, তাহলে জুনিয়র ডাক্তারদের উচিত যে তাদের যদি কোনো রকম এইরকম ব্যাপার থেকে থাকে, কোশ্চেন মার্ক কিছু কিছু ব্যাপারে, সেগুলিকে ক্ল্যারিফাই করে জনসাধারণের কাছে ক্লিয়ার করে দেওয়া, তাহলে তাদের দিক থেকে তারা ক্লিয়ার থাকবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে থার্ড পার্টি, যদি আমরা ধরে নিই যে পরিস্থিতির চাপ, বৃন্দা গ্রোভারের কথায়, শ্রীমতী বৃন্দা গ্রোভারের কথায় যে পরিস্থিতির চাপ, তাহলে পরিস্থিতির চাপটা কোন অ্যাঙ্গেল থেকে আসলো? রাজ্য সরকার দেয়নি, সিবিআই দেয়নি, তাহলে দিলটাকে? এটা বৃন্দা গ্রোভারই ভালো বলতে পারবেন, তিনি ক্লিয়ার করেননি। কিন্তু আমরাও জানতে আগ্রহী, আমরা হয়তো কোনো দিনই জানতে পারবো না। আমরা এটাও জানতে পারবো না যে হয়তো প্রকৃত, যদি সেটিং তত্ত্ব কাজ করে, তাহলে আমরা এটাও জানতে পারবো না যে প্রকৃত অপরাধী কে ছিল, ও প্রকৃত অপরাধী আদৌ কি তার কোনো বিচার হবে যদি প্রকৃত অপরাধী। আমরা এটাও জানতে পারবো না যে ওই সন্দীপ ঘোষ কত টাকা তছরূপ করেছিলেন, আর্থিক কেলেঙ্কারিতে দোষী হয়েছিলেন, কত কিছু হয়েছিলেন। বা আমরা এটাও জানতে পারবো না সুপ্রিম কোর্টের ওই বন্ধ খামে সিবিআই কি কি তথ্য জমা দিয়েছিল, যেটা পড়ে তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন যে ভয়ঙ্কর ঘটনা, আমার জন্মে এরকম ঘটনা দেখিনি। সেটা আমরা জানতে পারবো না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা চাই দেশটা একটা সহজ সরলভাবে চলুক, সবার মধ্যে যেন স্বচ্ছতাটা থাকে, কিন্তু সেটা তো সম্ভব না। রাজনীতিবিদরা এই সহজ সরল ব্যাপার মানুষগুলিকে নিয়েই রাজনীতিটাকে জটিল করে তোলে। এই রাজনীতিবিদরা সহজ সরল মানুষগুলিকে বোকা বানায়। দেশটা এভাবেই চলছে, হয়তো আগামীতে এভাবেই চলবে, যদি আমাদের এই প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা যদি এদের এই ছলচাতুরিগুলি বুঝতে না পারে, এই রাজনীতিবিদদের ছলচাতুরিগুলি যতক্ষণ ভেঙে দিতে না পারবে। রাজনীতিবিদরা আমাদেরকে ইউজ করে। আমি বারবার বলে এসেছি যে আমাদের শুধু এই ভোটদানটাই কাজ, তারপরে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না। যতক্ষণ না আমরা এই
ভোট দানের পরেও আমাদের যে অধিকার সেটা আমরা ছিনিয়ে নিতে না পারবো। সরকার কি করছে সেটা পরের কথা। সরকার যেসব তৈরি করে আমাদের কাছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করে কি? আপনার মণ্ডল থেকে শুরু করেন, একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত দেখেন, একটা প্রধান বলেন, একটা মেম্বার বলেন, একটা কাউন্সিলর বলেন, একটা কমিশনার বলেন, একটা এমএলএ বলেন, একটা এমপি বলেন, কারোর সঙ্গে আলোচনা করে কোনো কিছু করে? তারা তাদের মতো করে নিজেদেরকে তৈরি করে। সুতরাং আমরা ততক্ষণ না পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছাতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবিটা আদায় করার জন্য সচেষ্ট হব। আমাদের নিয়ে চলতে বলবো সরকারকে। সরকার বলে যে আমরা চলছি, কিন্তু সরকার কি করে? সরকার তার নিজস্বভাবে প্ল্যানিং তৈরি করে, এটা করতে হবে, ওটা করতে হবে। আরে করতে হবে, আমার এইখানে নদী দিয়ে একটা বাঁধ তৈরি করতে হবে, এটা আমার প্রায়োরিটি। আমি 10 বছর ধরে 15 বছর ধরে ওই একটাই করে আসছি যে আমার ভাই এখানে একটা বাঁধ দরকার, আমার এখানে একটা নদীর উপরে পুল দরকার, পাকাপোক্ত পুল। সরকার সেটা শুনছে না, বা সেটা পরিকল্পনা প্ল্যান পাসই হচ্ছে না, প্ল্যান করছে না, করছে না, পঞ্চায়েত করছে না, মিউনিসিপ্যালিটি করছে না, কর্পোরেশন করছে না, এমএলএ এমপি সবাই তথৈবচ, কেউ দেখছে না। অ্যাকচুয়ালি আমাদের এমএলএ এমপিদের সঙ্গে কী ধরনের কাজ করানো উচিত, কীভাবে আমরা কাজ করব বা কী করা উচিত, এইটা আমাদেরকে জানা উচিত। আজকে আমরা কতটুকু সেইটুকু জানি বা কতটুকু সেই ধরনের হয়। আমাদের এমপি এমএলএ প্রধান কমিশনার নিজেদের মতো, আমি এর আগে একটা এপিসোড করেছিলাম যে কাউন্সিলররা ওই পাড়ার যে ওয়ার্ডের, সেই ওয়ার্ডের যারা মাতব্বর মস্তান গোছের লোক, কাউন্সিলরও কিছু করার থাকে না হয়তো, তাদের পেট ভর্তি করার জন্য তাদের মনোপযোগী কাজগুলিকে করতে বাধ্য হয়। এখানে আমি সর্বক্ষেত্রে কাউন্সিলরদের দোষ দেব না, কিন্তু এইখানে সরকারকে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে। এদের স্টপ করতে হবে, এদের কাজ বন্ধ করতে হবে। যেখানে সেখানে যা খুশি তাই করা যায় না। জনগণের টাকা, ট্যাক্সের টাকায় এসব প্রতিপালন হয় না। তো সরকারকেও এটা বোঝা দরকার। সরকার যতক্ষণ বুঝবে, সাধারণ মানুষ যতক্ষণ না বুঝবে এবং বোঝাতে পারবে, ততক্ষণ আমরা যে তিমিরে আছি সেই তিমিরেই থাকবো। তা আমি আজকে এই আলোচনাটা করলাম, আমার কয়েকটি কোশ্চেন মাথার মধ্যে এসেছিলো। কেন বৃন্দা গ্রোভার সরে গেলেন, কেন জুনিয়র ডাক্তাররা এত কিছু, এই পোস্টমর্টেম রিপোর্ট, ঘর ভাঙা, টাকার হিসাব, এইসব নিয়েও গড়িমসি একটা ছলচাতুরি ভাব করলেন, কি কারণে সিবিআই এখনও পর্যন্ত 90 দিন পরেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না, বা ডিওয়াই চন্দ্রচূড় তিনি প্রধান বিচারপতি থাকাকালীন যে খাম